জ্বালানি খাত নিয়ে পরিকল্পিত অপপ্রচারে একটি গোষ্ঠী ড্যাবের চিকিৎসক সমাবেশে প্রধানমন্ত্রী রোগীদের বিদেশ যেতে না হয় এমনভাবে সেবা দেওয়ার আহ্বান। একটি চক্র খুব সুকৌশলে জ্বালানি কিংবা বিদ্যুৎ সেক্টরকে অস্থিতিশীল করার জন্য সক্রিয়। কোনো নির্দিষ্ট মহলকে সুবিধা পাইয়ে দেওয়ার জন্য যে সকল নীতি গ্রহণ করা হয়েছিল তার খেসারত সমগ্র দেশ বর্তমান সরকারকে বহন করতে হচ্ছে। এমন একটি চিকিৎসা বান্ধব বাংলাদেশ গড়ে তুলি যেখানে দেশের প্রতিটি মানুষ মানসম্মত স্বাস্থ্য সেবা পাবে এবং উন্নত চিকিৎসার জন্য বিদেশমুখী হবে না। প্রান্তিক মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিতের তাগিদ ডাক্তার জুবাইদা রহমানের। ড্যাব চিকিৎসকদের কল্যাণ, স্বাস্থ্যসেবার মানোন্নয়ন এবং মানুষের পাশে দাঁড়ানোর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। দেখছিলেন প্রধান শিরোনাম। দুপুরের সময় সঙ্গে আছি আমি কাজল আব্দুল। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। ১/১১-তে ডিজিএফের গোপন বন্দিশালায় তারেক রহমানকে করা হয়েছিল নির্যাতন। ৫ আগস্টের পর নষ্ট করা হয় আলামত। জিআইসি সেল পরিদর্শন শেষে চিফ প্রসিকিউটর। দীর্ঘ ১৭ বছরের আন্দোলনের ফল জুলাই অভ্যুত্থান। অন্তর্বর্তী সরকারের কর্মকাণ্ডের আইনি ও রাজনৈতিক বৈধতা নিয়ে প্রশ্ন স্বরাষ্ট্রমন্ত্রীর। আওয়ামী লীগের ভাগ্য নির্ধারণ হবে আদালতে। সরকারের আপোষ মনোভাবে দিল্লিতে শেখ হাসিনার প্রেস কনফারেন্স। জুলাই জাদুঘরকে দলীয়করণ না করার আহ্বান এনসিপির। আকাঙ্ক্ষা পূরণ না হলে আন্দোলনের হুঁশিয়ারি জামায়াতের। বেপরোয়া গতি প্রতিদিনই কেড়ে নিচ্ছে জীবন। একদিনে ৩ জেলায় ৭ জন নিহত। ৫ বছরে ৩০,০০০ দুর্ঘটনায় ৩৩,০০০ প্রাণহানি। আইনের কঠোর প্রয়োগের তাগিদ। এবং জীবনের ঝুঁকি নিয়ে সাগর পাড়ি দিয়ে ইউরোপ প্রবেশের চেষ্টা। গ্রিস উপকূল থেকে ৭২ বাংলাদেশি সহ ২ শতাধিক অভিবাসন প্রত্যাশী আটক, রাখা হয়েছে অস্থায়ী আশ্রয় কেন্দ্রে। জ্বালানি ইস্যুতে একটি চক্র দেশে অপপ্রচার চালাচ্ছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পলাতক বিগত আওয়ামী লীগ সরকার একটি মহলকে সুবিধা দিতে অপরিকল্পিতভাবে জ্বালানি খাতের নীতিমালা করেছিল, যার খেসারত দিচ্ছে দেশের মানুষ। ডক্টর অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাবের ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত চিকিৎসক সমাবেশে কথা বলেন সরকার প্রধান। কোনো রোগীকে যেন বিদেশে যেতে না হয়, চিকিৎসকদের এমনভাবে স্বাস্থ্যসেবা দেওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী। আহমেদ সালেহিনের রিপোর্ট। সরকার প্রধানকে কাছে পেয়ে চিকিৎসকদের উচ্ছ্বাস। সাদরে বরণ করেন প্রধানমন্ত্রী তারেক রহমানকে। সঙ্গে ছিলেন তার সহধর্মিণী ডাক্তার জুবাইদা রহমানও। জাতীয় সংসদের এলডি হলে ডক্টর অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাবের ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত চিকিৎসক সমাবেশে যোগ দেন প্রধানমন্ত্রী। পায়রা উড়িয়ে ও জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন সরকার প্রধান। পরে চিকিৎসক সমাবেশ থেকে প্রধানমন্ত্রীর কাছে চিকিৎসক নিয়োগ, চিকিৎসকদের সরকারি চাকরি ও অবসরের বয়সসীমা বাড়ানো সহ বেশ কিছু দাবি তুলে ধরেন চিকিৎসক নেতারা। বিশেষ অতিথির বক্তব্যে ডাক্তার জুবাইদা রহমান বলেন, মানবিক মূল্যবোধ থেকেই দেশের প্রান্তিক পর্যায়ে পূর্ণ চিকিৎসা সেবা পৌঁছে দিতে হবে চিকিৎসকদেরকেই। বিশ্বাস করি ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাব বাংলাদেশের চিকিৎসক সমাজে মানবিকতার ও পেশাগত উৎকর্ষতার একটি উজ্জ্বল দৃষ্টান্ত। আমি বিশ্বাস করি ড্যাব তার ঐতিহ্য, পেশাগত সক্ষমতা ও মানবিক অঙ্গীকার ধারণ করে ভবিষ্যতেও চিকিৎসকদের কল্যাণ, স্বাস্থ্যসেবার মানোন্নয়ন এবং মানুষের পাশে দাঁড়ানোর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। চিকিৎসকদের দাবি পূরণের আশ্বাস দিয়ে প্রধানমন্ত্রী বলেন, ফ্যাসিস্ট সরকারের রেখে যাওয়া ভঙ্গুর অর্থনীতির মধ্যেও স্বাস্থ্য খাতে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে বর্তমান সরকার। দেশের মানুষকে যেন চিকিৎসার জন্য বিদেশে যেতে না হয় এমনভাবে সেবা নিশ্চিত করতে হবে বলেও মন্তব্য করেন সরকার প্রধান। রাজনৈতিক সম্পৃক্ততা যেন পেশাগত দায়িত্ব পালনে বিঘ্ন না ঘটায় সে আহ্বানও ছিল প্রধানমন্ত্রীর। চিকিৎসকগণ যদি সেবার মানসিকতা নিয়ে নিজেদেরকে নিবেদিত না রাখেন, তাহলে এই অবকাঠামোগত উন্নয়ন দিয়ে কিন্তু আমাদের সফলতা আসবে না। আমরা সকলে মিলে এমন একটি চিকিৎসা বান্ধব বাংলাদেশ গড়ে তুলি যেখানে দেশের প্রতিটি মানুষ
মানসম্মত স্বাস্থ্য সেবা পাবে এবং উন্নত চিকিৎসার জন্য বিদেশমুখী হবে না। রাজনৈতিক সম্পৃক্ততা যেন নিজেদের পেশাগত দায়িত্ব পালনে বিঘ্ন না ঘটায়। ড্যাব তার ঐতিহ্য, পেশাগত সক্ষমতা ও মানবিক অঙ্গীকার ধারণ করে ভবিষ্যতেও চিকিৎসকদের কল্যাণ, স্বাস্থ্যসেবার মানোন্নয়ন এবং মানুষের পাশে দাঁড়ানোর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। জ্বালানি ইস্যুতে প্রধানমন্ত্রী বলেন, একটি চক্র জ্বালানি ও বিদ্যুৎ সেক্টর নিয়ে অপপ্রচার চালাচ্ছে। বিগত আওয়ামী লীগ সরকার একটি মহলকে সুবিধা দিতেই জ্বালানির নীতিমালা করেছিল, যার খেসারত দিচ্ছে দেশের মানুষ। একটি চক্র খুব সুকৌশলে জ্বালানি কিংবা বিদ্যুৎ সেক্টরকে অস্থিতিশীল করার জন্য সক্রিয়। কোন নির্দিষ্ট মহলকে সুবিধা পাইয়ে দেওয়ার জন্য যে সকল নীতি গ্রহণ করা হয়েছিল তার খেসারত সমগ্র দেশের মানুষ এবং বর্তমান সরকারকে বহন করতে হচ্ছে। সেজন্যই আমরা এর মধ্যে কাজ শুরু করেছি। আমরা কাজ করেছি যে এই যে অপরিকল্পিত প্ল্যান যেগুলো ছিল, যা আমাদের জ্বালানি খাতকে একটি বিপদের মুখে ফেলে দিয়েছে, কিভাবে সেটিকে সঠিক করে নিয়ে আসতে পারি আমরা। এর আগে এলডি হল চত্বরে নিম ও অর্জুনের দুটি চারাগাছ রোপণ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান এবং তার সহধর্মিণী ডাক্তার জুবাইদুর রহমান। আহমেদ সালেহিন, সময় সংবাদ, ঢাকা। বন্যায় ক্ষতিগ্রস্তদের খোঁজ নিতে কাল চট্টগ্রাম যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বাঁশখালী, হাটহাজারী ও ফটিকছড়ি উপজেলায় ত্রাণ বিতরণ ও নবনির্মিত 100 ঘর হস্তান্তর করবেন তিনি। দলীয় প্রধানের সফর ঘিরে উচ্ছ্বসিত নেতাকর্মীরা। বঙ্গোপসাগর উপকূলে বেড়িবাঁধ, চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক 8 লেনে উন্নীতকরণ সহ চট্টগ্রামের উন্নয়নে বড় ধরনের সুখবরের অপেক্ষায় চট্টগ্রামবাসী। আশরাফুল আলম মামুনের ক্যামেরায় শফিকুল আলমের প্রতিবেদন। জুলাইয়ের দ্বিতীয় সপ্তাহ জুড়ে চট্টগ্রামে বন্যায় কয়েক লাখ মানুষ পানিবন্দির পাশাপাশি ক্ষতিগ্রস্ত প্রায় 26,000 ঘরবাড়ি, যার ক্ষতির পরিমাণ প্রায় 1,500 কোটি টাকা। এমন বাস্তবতায় বন্যা দুর্গতদের দেখতে 9 আগস্ট রোববার চট্টগ্রামে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। নামার জন্য উত্তর চট্টগ্রামের বাঁশখালীর বাহারছড়া সমুদ্র সৈকতে প্রস্তুত হেলিপ্যাড। দুপুর 12টায় একই সৈকতে সমাবেশে যোগ দেবেন সরকার প্রধান। তৈরি হচ্ছে মঞ্চ। প্রধানমন্ত্রীর আগমনে উচ্ছ্বসিত স্থানীয় নেতাকর্মীরা। প্রধানমন্ত্রী আসবে, বিশেষ করে আমাদের ছাওয়া, আমাদের স্থায়ী একটি মজবুত বেড়িবাঁধ। পরে বাঁশখালীতে বন্যায় গৃহহারাদের হস্তান্তর করবেন 100 নতুন নির্মিত ঘরবাড়ি। মাননীয় প্রধানমন্ত্রী আসবেন এবং আমরা 100 ঘর, যাদের ঘর ভেঙেছিল, মানে পুরোপুরি ভেঙে গিয়েছিল, তাদেরকে 100 ঘর করে দিচ্ছি। তো ঘরের চাবি হস্তান্তর করবেন। বাঁশখালী থেকে দুপুরে হেলিকপ্টারে উত্তর চট্টগ্রামের ফটিকছড়ির পেলাগাজী দিঘির মাঠে নামবেন প্রধানমন্ত্রী। প্রস্তুতি চলছে হেলিকপ্টারের মহড়ার। সেখান থেকে বাবুনগর মাদ্রাসা ও হাটহাজারী বড় মাদ্রাসায় যাওয়ার কথা রয়েছে সরকার প্রধানের। আমাদের নেতাকর্মীরা ওনার এই উপস্থিতিতে চাঙ্গা হবে এবং আমাদের সাংগঠনিক ভিত আরও বেশি মজবুত হবে বলে আমি মনে করি। 1921 সালে প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও 1996 সালে সাবেক 3 বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এসেছিলেন বাঁশখালীর এই বাহারছড়া ইউনিয়নে। দায়িত্ব গ্রহণের পর প্রথম সফর চট্টগ্রামে প্রধানমন্ত্রী তারেক রহমানের। তার আগমন উপলক্ষে বাঁশখালী জুড়ে সাজ রব নেতাকর্মীদের মাঝে। সবার প্রত্যাশা, চট্টগ্রামের জন্য বড় ধরনের সুখবর নিয়ে আসবেন প্রধানমন্ত্রী ও দলীয় প্রধান তারেক রহমান। শফিকুল আলম, সময় সংবাদ, চট্টগ্রাম। এ বিষয়ে বিস্তারিত জানতে বাঁশখালী বাহারছড়া সমুদ্র সৈকতে আছেন রিপোর্টার শফিকুল আলম। সরাসরি যাচ্ছে তার কাছে। বিএনপির জন্য আসলে উর্বর ভূমি বলা হয়ে থাকে চট্টগ্রামকে, কারণ বিএনপির একটি টান রয়েছে। যেহেতু প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে এখানে বিপদগামী সেনা সদস্যের হাতে এখানে খুন হয়েছেন, এরপর থেকে কিন্তু বেগম খালেদা জিয়া চট্টগ্রামে ছুটে আসছেন সবসময় বিএনপির চট্টগ্রামে যে কোনো আপদে বিপদে। এবং এখানে ভোটের রাজনীতি কিন্তু গুরুত্বপূর্ণ চট্টগ্রাম, কারণ এবার নির্বাচনে কিন্তু 16টি আসনের মধ্যে 14টি আসন কিন্তু বিএনপির দখলে ছিল। তো সব কিছু মিলিয়ে গত মাসে যে বন্যা হয়েছিল, সে বন্যা যারা ক্ষতিগ্রস্ত তাদেরকে দেখার জন্য কিন্তু আগামীকাল প্রধানমন্ত্রী তারেক রহমান আসবেন। 3টি উপজেলা তিনি পরিদর্শন করবেন। এখানে কিন্তু এই বাঁশখালীতে 100টি ঘর তিনি হস্তান্তর করবেন এবং ত্রাণ বিতরণ করবেন। তারপর হাটহাজারী যাবেন এবং ফটিকছড়ি যাবেন। এরপর কিন্তু হাটহাজারী বড় মাদ্রাসা এবং বাবুনগর মাদ্রাসা তিনি গিয়ে সেখানে আল্লামা আহমদ শফির জিয়ারত করবেন। তো সবকিছু মিলিয়ে যেটা বলা যায়, কিছুক্ষণ আগেও কিন্তু এখানে ত্রাণ ব্যবস্থাপনা ও দুর্যোগ মন্ত্রী হাসানুল হাবিব দুলু তিনি এসেছেন এবং তিনি এসে
সে বলছেন আসলে তারেক রহমানের নির্দেশনা রয়েছে যে এখানে ত্রাণ যতটুকু প্রয়োজন সবকিছু দেওয়ার জন্য, এবং তার মন্ত্রণালয় থেকে বরাদ্দ দেওয়া হয়েছে বলে তিনি জানিয়েছেন। এবং কিছুক্ষণ আগে র্যাব প্রধান এখানে এসেছিলেন, অধিনায়ক, তিনি বলছেন আসলে সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। আমরা জানি আসলে এই দায়িত্ব প্রধানমন্ত্রীর যে সবকিছু গত তিন চার ধরে এখানে দায়িত্ব ছিল এসএসএফের কাছে, আজকে পিজিআর এর দায়িত্ব তারা হাতে নিয়েছে, অর্থাৎ বেসামরিক নিরাপত্তা, অর্থাৎ প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতি এবং সরকারি যে কোনো অনুষ্ঠানের দায়িত্ব কিন্তু তারা নিয়ে থাকে। পিজিআর এর হাতে কিন্তু এখন সেনা সদস্যদের হাতে দায়িত্ব। তো সব কিছু মিলে যেটি বলা যায় একেবারে প্রস্তুত মঞ্চ, এবং সব ধরনের শাসাদ রব নগর জুড়ে এবং উপজেলা জুড়ে। এবং কালকেই প্রধানমন্ত্রী তারেক রহমান আছে লাখো মানুষ, কারণ এই বাসকালীতে কিন্তু তার মা প্রধানমন্ত্রী, তিনবার প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এসেছিলেন এবং তার বাবাও কিন্তু এসেছিলেন। তো এই ছিল আমার কাছে চট্টগ্রাম বাসকালী থেকে সর্বশেষ তথ্য। প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে প্রস্তুতি খবর জানতে সরাসরি ছিলাম চট্টগ্রামের বাঁশখালী। অন্তর্বর্তী সরকারের কর্মকাণ্ডের আইনি ও রাজনৈতিক বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। জুলাই গণ অভ্যুত্থানকে দীর্ঘ 17 বছরের আন্দোলনের ফল বলে উল্লেখ করেন তিনি। জানান, আওয়ামী লীগের ভাগ্য নির্ধারণ হবে আদালতে। এদিকে তিস্তা ব্যারেজের নামে ভারত সরকারকে হাসিনা কার্ড খেলতে দেয়া হবে না বলে হুঁশিয়ারি করেন প্রধানমন্ত্রী উপদেষ্টা রুহুল কবির রিজভী। জুলাই গণ অভ্যুত্থানের 2 বছর পূর্তি উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এক আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে অংশ নেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ, প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সহ শিক্ষকরা। এ সময় শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে কেউ কেউ নরম সুরে কথা বলছেন উল্লেখ করে রুহুল কবির রিজভী বলেন, জুলাই আন্দোলনকে যেন কেউ ভুলে না যায়। আজকে অনেক নিজস্ব ক্রেডিট নেওয়ার চেষ্টা হচ্ছে, কৃতিত্ব নেওয়ার চেষ্টা হচ্ছে, কিন্তু প্রতিক্ষণে প্রতি মুহূর্তে ছাত্রদের যে আন্দোলন সেটিকে সংহতি জানানোর জন্য লন্ডন থেকে আজকের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান নির্দেশ দিতেন। আপনি পলাতক একজন ফ্যাসিস্টকে, যে বাংলাদেশের এত শিশু, শ্রমিক, ছাত্রকে হত্যা করে পালালো, তাকে আপনি কথা বলার সুযোগ দিচ্ছেন? এটা তো ইকুয়াল সভরেনিটির প্রতি, সভরেন ইকুয়ালিটির প্রতি তো এটা কোনো ধরনের সম্মান দেখানো নয়। পরে প্রধান অতিথির বক্তব্যে অন্তর্বর্তী সরকারের কর্মকাণ্ডের আইনি ও রাজনৈতিক বৈধতা নিয়ে প্রশ্ন তোলেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি আরও বলেন, আওয়ামী লীগের ভাগ্য নির্ধারণ হবে আদালতে। এ সময় সরকারের অনুমতি ছাড়া একজন পলাতক আসামিকে প্রেস কনফারেন্স করতে দেয় ভারত সরকারের প্রতি ক্ষোভ প্রকাশ করেন। সেই সংগঠনের ভাগ্য নির্ধারিত হবে আদালতে, সেই আইনটা করা হয়েছে। আর্টিকেল 47 অনুসারে সেই আইনটা করা হয়েছে, আইসিটি অ্যাক্টে সেটা আছে। সন্ত্রাসের বিরোধী আইনে তাদের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে বটে, কিন্তু রাজনৈতিক দল হিসেবে নিষিদ্ধ হবে কি হবে না, তার বিরুদ্ধে রাজনৈতিক দলের অন্যান্য কোনো পানিশমেন্ট হবে কি হবে না, দীর্ঘ সময়ের জন্য বা অল্প সময়ের জন্য স্থগিত হবে কি হবে না, এই বিধানগুলো সেখানে দেয়া আছে। এবং তাদের সমস্ত সম্পত্তি বাজেয়াপ্ত হবে কিনা সেটাও ওখানে বলা আছে। সেই আইনে তদন্ত হচ্ছে, আমরা আশা করি খুব শীঘ্র সে তদন্ত শেষ করতে পারব। ভারত কি তাকে বারবার মিটিং করতে দেওয়াটা সমর্থন করে? তারপরে বলবে উনি যা বলেছে তার সাথে আমরা নাই। এইভাবে কূটনৈতিক সম্পর্ক থাকে না। আমাদের পার্শ্ববর্তী দেশ, আমরা বাইলেটারাল রিলেশন রাখব। আমাদের এই বাইলেটারাল রিলেশনশিপের মধ্যে ইন্টারডিপেন্ডেন্সি আছে, এবং এই ইন্টারডিপেন্ডেন্সিকে আমরা শক্তি হিসেবে মনে করি। আমরা আপনাদের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখতে চাই। কারো প্রতি প্রতিহিংসা পরায়ণ না হয়ে সাম্য এবং ন্যায় বিচার ফিরে পেতে কাজ করা হবে বলে আশা ব্যক্ত করেন আলোচকরা। যদি বিশ্ববিদ্যালয়ের সামদানি প্রত্যয়, সময় সংবাদ, ঢাকা। জুলাইয়ের আকাঙ্ক্ষা পূরণ না হলে জনগণকে সঙ্গে নিয়ে আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান। সরকার নির্বাচন মানলেও গণভোট স্বীকার করে না অভিযোগ করে বলেন, সংসদের সংবিধান সংস্কার পরিষদ গঠনের দাবি মানানো হয়নি। সকালে বিরোধী দলীয় নেতার বাসভবনে জুলাই এখনও শেষ হয়নি শীর্ষক আলোকচিত্র প্রদর্শনীতে তিনি বলেন, পুরানো বন্দোবস্তের বাইরে সরকার ইতিবাচক কিছু করে দেখাতে পারছে না। রাষ্ট্রপতি নির্বাচনে জামায়াতের অংশ নেয়ার বিষয়ে 11 দলীয় ঐক্যের নেতাদের সঙ্গে বৈঠকে সিদ্ধান্ত হবে বলে জানান ডাক্তার শফিকুর রহমান। এর আগে সকালে জুলাই আন্দোলনের আলোকচিত্র পরিদর্শনে আসেন বিভিন্ন দেশের কূটনীতিকরা। আমরা আজকে সন্ধ্যায় আশা করি একটা কনক্লুশনে পৌঁছব
দলীয়ভাবে। তবে যেহেতু আমরা 11 দলের ভিত্তিতে চলছি, আমরা সিদ্ধান্তটা ফাইনাল করব 11 দলের ব্যানারে। আমাদের বার্তা হচ্ছে, যেহেতু জুলাইয়ের আকাঙ্ক্ষা পূরণ হয়নি, কাজেই জুলাই শেষ হয়নি। জুলাই সেদিনই একটা ভালো পরিসমাপ্তি পাবে, যেদিন জনগণের অধিকার নিশ্চিত হবে। যে জন্য এই আন্দোলনগুলো হয়েছিল, যে প্রত্যাশা নিয়ে, আকাঙ্ক্ষা নিয়ে, এটা যখন পূরণ হবে, জুলাই সেদিন সার্থকতা হবে। সরকারের আপোষ মনোভাবেই দিল্লিতে শেখ হাসিনা প্রেস কনফারেন্স করেছেন বলে মন্তব্য করেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। সকালে জুলাই স্মৃতি জাদুঘর পরিদর্শনে গিয়ে কথা বলেন তিনি। এ সময় জুলাই জাদুঘরকে দলীয়করণ না করার আহ্বান জানান নাহিদ ইসলাম। আনুষ্ঠানিক উদ্বোধনীর তৃতীয় দিন শনিবার সকালে জুলাই স্মৃতি জাদুঘর পরিদর্শনে আসেন এনসিপি আহ্বায়ক ও সংসদের বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। এ সময় সঙ্গে ছিলেন 2024-এর জুলাই অভ্যুত্থানের সারথীরা। প্রায় 1.5 ঘন্টা জাদুঘরের বিভিন্ন কক্ষ পরিদর্শন করেন তারা। সহযোদ্ধাদের নিয়ে স্মৃতিচারণ করেন উত্তাল জুলাইয়ের দিনগুলোর। পরিদর্শন শেষে উপস্থিত গণমাধ্যম কর্মীদের সঙ্গে কথা বলেন নাহিদ ইসলাম। এ সময় জুলাই জাদুঘরকে দলীয়করণ না করার আহ্বান জানান তিনি। এইখানে যাতে কোনো ধরনের দলীয় ইতিহাস পরিণত না হয়, এটা একটা প্রকৃত ইতিহাস চর্চার জায়গা এবং একটা জাতীয় ইতিহাসের কেন্দ্রে যাতে আমরা এটাকে রাখতে পারি। কারণ আমরা এর আগে দেখেছি, এর আগের সময়গুলোতে মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়েও এটা হয়েছে, দলীয়করণ হয়েছে, একদল আসছে, পাঠ্যপুস্তক পাল্টে গিয়েছে, ইতিহাস পাল্টে গিয়েছে। আমরা চাই জুলাই গণ অভ্যুত্থান সম্পর্কিত যে কোনো ইতিহাস, বক্তব্য, জাদুঘর, সেটা যাতে একটা জাতীয় চরিত্র থাকে, যাতে সেটাকে সবাই ধারণ করতে পারে এবং প্রকৃত সত্যটাই সেখানে আসে। বিএনপি ভারতকে ভয় পাচ্ছে এমন অভিযোগ করে নাহিদ ইসলাম বলেন, বাংলাদেশে ফ্যাসিবাদের সঙ্গে ভারতও জড়িত ছিল। তাদের আপোষ মনোভাবে দিল্লিতে বসে শেখ হাসিনা প্রেস কনফারেন্স করেছেন বলে মন্তব্য করেন তিনি। যদি ভয় না পেত তাহলে এটা তো আমাদের ইতিহাসের অংশ এবং এটা তো ভারত করেছে। এবং গত 16 বছর যেই ফ্যাসিবাদ বাংলাদেশে প্রতিষ্ঠিত হয়েছিল, তার সাথে তো ভারত প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সম্পর্কিত ছিল। মোদি বিরোধী আন্দোলন, এই বিষয়গুলোকে আসলে সরিয়ে দেওয়া হয়েছে। হয়তো সরিয়ে দিয়ে মনে করতেছে এই সরকার ভারতের সাথে সম্পর্ক তারা ভালো রাখতে পারবে। এই সরকারের এই আপোষকামী মনোভাবের কারণে কিন্তু আমরা দেখলাম দিল্লিতে কনফারেন্স করে এখন পতিত স্বৈরাচার শক্তি তারা হুঙ্কার দিচ্ছে এবং সরকার একটা শুধু প্রেস রিলিজ দিয়ে তার দায়িত্ব শেষ করছে। এছাড়াও জাদুঘরের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার পাশাপাশি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান করে নতুন আইন প্রণয়নেরও দাবি জানান নাহিদ ইসলাম। কামরুল হাসান, সময় সংবাদ, ঢাকা। আদালতের নিষেধাজ্ঞা থাকায় শেখ হাসিনার বক্তব্য মিডিয়ায় প্রচার করা আইনসঙ্গত হবে না বলে মন্তব্য করেছেন তথ্য সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। সকালে চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র পরিদর্শন শেষে তিনি আরও বলেন, সোশ্যাল মিডিয়ায় ভুয়া তথ্য গুজব মোকাবিলায় নানা উদ্যোগ নিচ্ছে সরকার। আদালতে নিষেধাজ্ঞা আছে, একটি নিষিদ্ধ সংগঠনের প্রধান কি বক্তব্য দিতে পারেন কিনা, বা আপনারাও কি একজন ক্রিমিনাল তার বক্তব্য প্রচার করার জন্য আপনাদেরও কি মনে চায় কিনা, সেটাও তো আমাদের প্রশ্ন থাকতেও পারে। বড় প্রজেক্ট হাতে নিয়েছি নিউ মিডিয়ার মাধ্যমে এবং মিস ইনফরমেশন, ডিসইনফরমেশন, অপতথ্য বা যেই তথ্যগুলা সঠিক নয়, যেগুলো প্রচার হচ্ছে বা প্রচার করার যেই প্রবণতাটা দেখা যাচ্ছে, সেখানে সাইবার সুরক্ষা আইনের মাধ্যমে এবং আমরা অপতথ্য এবং মিথ্যা তথ্য প্রচার বন্ধ করার জন্য আমরা বিভিন্ন রকম প্রজেক্ট হাতে নিয়েছি। 1-11 সময়ে ডিজিএফআইয়ের জিআইসি সেলে আটকে রেখে নির্যাতন করা হয় প্রধানমন্ত্রী তারেক রহমানকে। 24-এর 5 আগস্টের পর সংস্কার করে নষ্ট করা হয় বেশিরভাগ আলামত। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের 3 বিচারক সহ আইনজীবীদের নিয়ে গোপন বন্দিশালাটি পরিদর্শনের পর একথা জানান চিফ প্রসিকিউটর। মত ভিন্নতা থাকলে আওয়ামী লীগ সরকারের নির্দেশে বন্দিশালায় গুম নির্যাতনের নিন্দা জানিয়ে তিনি বলেন, জড়িত সবাইকে বিচারের আওতায় আনা হবে। জানালাবিহীন মাত্র কয়েক ফুটের অন্ধকার ঘর, যার মধ্যে আটকে রেখে চলে নির্যাতন। দেয়ালে দেয়ালে লেখা ছিল সেই আর্তনাদ আর হাহাকার। ডিজিএফআইয়ের গোপন বন্দিশালা জিআইসি সেলে এমন নির্যাতনের অভিযোগ। শনিবার সকালে বন্দিশালাটি পরিদর্শনে আসেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের 3 জন বিচারক, প্রসিকিউশন টিম ও আসামিপক্ষের আইনজীবীরা। পরিদর্শন শেষে চিফ প্রসিকিউটর জানান, 1-11 সময় এখানে আটকে রেখে নির্যাতন করা হয়েছিল প্রধানমন্ত্রী তারেক রহমানকে। এটাও কিন্তু আমাদের ইনভেস্টিগেশনে বিভিন্ন সাক্ষীদের মুখের বর্ণনা থেকে সেই তথ্যও পাওয়া গেছে
এবং পর্যায়ক্রমে এগুলি বিচারের রিফ্লেকশন হবে। চিফ প্রসিকিউটর জানান 26টি সেলে শ্রেণীভেদে রাখা হতো বন্দীদের। 24-এর 5 আগস্টের পর সংস্কার করে নষ্ট করা হয় বেশিরভাগ আলামত। বিচারকরা সশরীরে পরিদর্শন করায় ন্যায় বিচারে সহায়ক হবে বলেও মনে করেন তিনি। এরকম অসংখ্য তারা যে এভিডেন্স তারা স্ক্রিন করবার জন্যে তারা যে একটা অপচেষ্টা করেছে পরবর্তীকালে, সেটা কিন্তু টিএফআই এর মতো জেআইসিতেও আমরা পেয়েছি। আমরা এগুলো সিলগালা করে রেখেছি। টিএফআই এবং জেআইসি সেলের সম্পৃক্ত যেসব কর্মকর্তারা ছিল তাদের অনেকেই বিচারের আওতায় আনা হয়েছে এবং তাদের বিচার চলছে, এবং ভবিষ্যতেও যাদের সংশ্লিষ্টতা এইভাবে পাওয়া যাবে তাদেরকেও এই অমানবিক ঘটনার জন্য বিচারের সম্মুখীন করা হবে। যদিও আসামি পক্ষের আইনজীবীদের দাবি, আদালতে বন্দীদের সাক্ষ্যের সঙ্গে মিল খুঁজে পাননি তারা। মিস্টার আজমি জবানবন্দিতে বলেছেন যে তিনি জেআইসির অধীনে অর্থাৎ ডিজিএফ এর বন্দিশালায় থাকার সময় আলো, বাতাস, চন্দ্র, সূর্য, গাছপালা কোনো কিছু দেখেন নাই। অথচ আজকে যে রুমটি 17 ফিট বা 21 ফিটের নামে যে এসি রুমের টাইলস করা যে রুমটি দেখানো হয়েছে, সেই রুমে কিন্তু দুটো জানালা আছে দক্ষিণ দিকে। সেই জানালা দিয়ে প্রথমে দেখা যায় গাছ। তাহলে যে ব্যক্তি গাছ দেখে নাই সেই ব্যক্তি কি করে এই মেজবি দেখে, মেজবির উল্টা ওয়াল দেখে? এর আগে র্যাবের একটি টর্চার সেল পরিদর্শন করেন ট্রাইব্যুনালের বিচারপতিরা। শিগগিরই র্যাব 2 ও ডিবির টর্চার সেল পরিদর্শন করবেন তারা। আসিফ মোহাম্মদ সিয়াম, সময় সংবাদ, ঢাকা। সড়ক মহাসড়কে প্রতিদিনই দীর্ঘ হচ্ছে মৃত্যুর মিছিল। নাটোরে ভটভটিয়া বাসের মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেছে 3 গরু ব্যবসায়ীর। এদিকে সিরাজগঞ্জে পণ্যবাহী ট্রাক নলকা ওভারপাসে ওঠার সময় যাত্রীবাহী বাস ধাক্কা দিলে ঘটনাস্থলেই মৃত্যু হয় 2 জনের। এছাড়া কিশোরগঞ্জে বাস চাপায় অটোরিকশা চালক সহ 2 জন নিহত হয়েছেন। সড়ক মহাসড়ক যেন মৃত্যুফাত। যান চালকদের বেপরোয়া গতি আর পথচারীদের অসচেতনতায় প্রতিনিয়তই ঝরছে প্রাণ। আজও 7 জনের মৃত্যু হয়েছে। শনিবার সকালে নাটোরের গুরুদাসপুরের নয়াবাজারে গরুবাহী ভটভটি ও রাজশাহীগামী বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই এক গরু ব্যবসায়ী নিহত হন। খবর পেয়ে পুলিশ গুরুতর আহত অবস্থায় কয়েকজনকে হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় আরও 2 জনের মৃত্যু হয়। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় 3 জনকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল হাসপাতালে পাঠানো হয়েছে। সিরাজগঞ্জ থেকে আসা পণ্যবাহী ট্রাক নলকা ওভারপাসে ওঠার সময় একটি বাস ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই 2 জন নিহত হন। আহত হন অন্তত 10 জন। 100 স্পিড ওভারের গতি হয়ে যায়, তখন উনি উপর দিয়ে না যায় নিচ দিয়ে আসে। আমাদের লোকাল একটি ট্রাক ছিল নিচে দাঁড়িয়ে ছিল, ওই গাড়ি দিয়ে বডি দিয়ে এসে মেরে দেয়। মেরে দেওয়ার কারণে ঘটনাস্থলে 2 জন লোক এখানে মারা যায়। পিছনে থামানো আসলে গাড়িটার মাঝখানে মেরে দেওয়া ঘটনাস্থলেই ড্রাইভার সহ 2 জন নিহত হয়ে গেছে। এদিকে কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় বাস চাপায় অটোরিকশা চালক নিহত হয়েছেন। গুরুতর আহত 3 জনকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় আরও 1 জনের। তানজিনা তাসনিম, সময় সংবাদ। সড়কে কোনোভাবেই থামছে না মৃত্যুর মিছিল। যানবাহনের বেপরোয়া গতির কারণে প্রতিদিনই ঝরছে প্রাণ। 5 বছরে সারা দেশে 30,000-এর বেশি দুর্ঘটনায় প্রাণ গেছে প্রায় 33,000 জনের, আর আহত হয়েছেন প্রায় 50,000। বিশেষজ্ঞরা বলছেন, আইনের দুর্বল প্রয়োগ আর দায়ীদের শাস্তি না পাওয়াই সড়ক দুর্ঘটনার মূল কারণ। আল মামুনের ছবিতে তানভীর হাসান মেঘের রিপোর্ট। দেখে মনে হবে সবাই যেন রেসিং প্রতিযোগিতায় ব্যস্ত। চালকেরা প্রতিনিয়ত তাড়া করছেন একে অপরকে। সড়ক ও মহাসড়ক বেঁধে নির্ধারিত গতিসীমার তোয়াক্কা করছে না কেউ। অনেক ক্ষেত্রেই এর অনিবার্য পরিণতি দুর্ঘটনা। বিশেষজ্ঞরা বলছেন, নিয়ন্ত্রণহীন গতি ছাড়াও মোটরসাইকেল ও ইজি বাইকের অবাধ চলাচল, ব্যাটারি চালিত রিকশা ব্যাপকভাবে বেড়ে যাওয়া, সড়কের নির্মাণ ত্রুটি, উল্টো পথে যানবাহন চলা, অদক্ষ চালক সহ বিভিন্ন কারণ রয়েছে সড়ক দুর্ঘটনার। মেইনলি হলো ওভারটেকিং এর জন্য অ্যাক্সিডেন্ট হয়, স্পিডে চলার কারণে হইতাছে। মাঝজন্য সঠিক ড্রাইভারের গাড়ি দিয়ে চালায় না, একটা গাড়ি ড্রাইভার স্পিডে চালাইতেছে, অটো রিক্সা অল্লগে পাল্লাতে চলে।
তবে সড়ক দুর্ঘটনা সম্পর্কে যানবাহন চালকদের মধ্যে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। এক কোম্পানি যদি দুইটা গাড়ি থাকে তে কার আগে কে পারাপারি করে স্পিডে চালায়। এক রোডে বিভিন্ন গতির গাড়ি চলে, প্রাইভেট যারা আছে ওরা হাইওয়েতে উঠলে এক্সপ্রেসতে উঠলে ওরা রেস খেলে। মোটরসাইকেল আমার গাড়ির স্পিড 80, ওকে কিনে টানতে আছে 60, কিন্তু ওরে হরেন দিল আরো মাঝে চাপে। বর্তমানে নসিমন, করিমন, বটবডি এগুলো বাসে গাড়ি পড়ে জায়গা ব্যাপক পরিমাণ অটো চলে, কেউ কিছু বলার মতো নাই, যেই বলবেন সেই নেতা। সবাই যেন রেসিং প্রতিযোগিতায় নেমেছে। চালকদের বেপরোয়া গতি আর প্রতিযোগিতার চাপ সারা দেশের মহাসড়কগুলোতে প্রতিদিনই মৃত্যুর ফাঁদে পরিণত হয়েছে। পরিসংখ্যান বলছে গেল 5 বছরে সারা দেশে 30,000-এরও বেশি সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন প্রায় 33,000 মানুষ, যার 1/3 মোটরসাইকেল আরোহী, আর আহত হয়েছেন প্রায় 50,000। অন্যদিকে দুর্ঘটনার ধরন বিশ্লেষণ করলে দেখা যায় সবচেয়ে বেশি 39.04% দুর্ঘটনা ঘটেছে নিয়ন্ত্রণ হারিয়ে। আবার যেখানে আঞ্চলিক সড়কের দুর্ঘটনার সংখ্যা 37.05%, মহাসড়কে তা 35.25%। জবাবদিহিতার ঘাটতি আছে। এই বিশেষজ্ঞ বলছেন দায়ীদের উপযুক্ত শাস্তি না হওয়া সড়ক দুর্ঘটনার প্রতিরোধে ব্যর্থতার অন্যতম প্রধান কারণ। সড়ক দুর্ঘটনার পরে যিনি দায়ী, যে ব্যক্তি বা যে প্রতিষ্ঠান, তাদের কোনো শাস্তি হয় না, দায়সারাভাবে তারা চাকরি করে। এইটা থেকে আমাদের বেরোতে হলে পারে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে জবাবদিহিতা আনতে হবে, তাদের সক্ষমতা বাড়াতে হবে, প্রাতিষ্ঠানিক এবং কাঠামোগত সংস্কার করতে হবে। এই বিশেষজ্ঞ আরও মনে করেন দায়ীদের উপযুক্ত শাস্তি না হওয়ায় গড়ে উঠেছে আইনের প্রতি বুড়ো আঙ্গুল দেখানোর সংস্কৃতি। তানভীর হাসান মেঘ, সময় সংবাদ, ঢাকা। দেশে সব ব্যবসায়িক সিন্ডিকেট ভেঙে প্রান্তিক কৃষক যেন লাভবান হয় সেই উদ্যোগ গ্রহণ করা হচ্ছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। সকালে ঝিনাইদহের শৈলকুপায় পাট ও পেঁয়াজ বাজার পরিদর্শন শেষে সাংবাদিকদের কথা বলেন তিনি। মন্ত্রী মজুতদারদের বিরুদ্ধে হুঁশিয়ারি দিয়ে বলেন, মজুতদার প্রমাণিত হলে তার সর্বোচ্চ সাজা নিশ্চিত করা হবে। সমস্ত সিন্ডিকেট ভেঙে, সমস্ত সেক্টরের সব সিন্ডিকেট ভেঙে আমরা প্রান্তিক কৃষক যাতে লাভবান হয় সেদিকে এগিয়ে যাব। মজুতদারি, এই মজুতদারির বিরুদ্ধে আইন আছে এবং যারা মজুতদারি করে আপনাদের অবগতির জন্য জানাচ্ছি 1974 সালের বিশেষ ক্ষমতা আইন যেটা করে দিয়ে গেছে, সেখানে মজুতদারের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড। শুধু যারা মজুতদারি করবেন তারা ভেবে চিন্তা করবেন। তিস্তা মহাপরিকল্পনা নিয়ে সরকারের টেকনিক্যাল কমিটি কাজ করছে বলে জানিয়েছেন পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। দুপুরে কুড়িগ্রামের চিলমারি বন্দর এলাকা পরিদর্শনে এসে একথা জানান তিনি। শিগগিরই তিস্তা মহাপরিকল্পনার পাইলট প্রকল্পের কাজ শুরু হবে বলে জানান তিনি। তিস্তা নিয়ে ইতিমধ্যেই আমাদের টেকনিক্যাল কমিটি কাজ করেছেন এবং ইতিমধ্যেই আমরা আরও দেশের বাইরে বিভিন্ন দেশের কাছ থেকে পরামর্শ নিচ্ছি, কারণ একটি প্রজেক্ট কিন্তু একদিনও হবে না। আমাদের সরকারের মেয়াদ কেবল 5 মাস হলো, আমাদের কিছুদিন সময় দেন, ইনশাল্লাহ আমার অল্প কিছুদিনের ভিতরে আমরা তিস্তা যে মহাপরিকল্পনা প্রজেক্ট, সে প্রজেক্টে আমরা বাস্তবায়নের কাজ পাইলট হিসেবে শুরু করব। ডেঙ্গু নিয়ন্ত্রণে কঠোর আইন প্রয়োগে 9 জন ম্যাজিস্ট্রেট নিয়োগ করা হয়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে। মোবাইল কোর্টের মাধ্যমে টাস্কফোর্স গঠন করে এই 9 জন ম্যাজিস্ট্রেট কাজ করবেন বলে জানিয়েছেন ডিএনসিসি প্রশাসক শফিকুল ইসলাম খান। 17 নম্বর ওয়ার্ডে বিশেষ পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন করে কথা বলেন তিনি। পরিচ্ছন্নতা কার্যক্রম বাস্তবায়নে সিটি কর্পোরেশনের পাশাপাশি জনগণকেও এগিয়ে আসার আহ্বান জানান তিনি। ডেঙ্গুকে নিয়ন্ত্রণে রাখার জন্য, আইনকে প্রয়োগ করার জন্য ইতিমধ্যে 9 জন ম্যাজিস্ট্রেটকে আমরা নিয়োগ দিয়েছি। গত বুধবার দিন আমরা নিয়োগ দিয়েছি। তারা প্রতিটি জোনে, প্রতিটি জোনাল যে ওয়ার্ডগুলো আছে তারা সেখানে মোবাইল কোর্টের মাধ্যমে তারা কাজ করবে। শুধুমাত্র সিটি কর্পোরেশনের পরিচ্ছন্ন কর্মী দিয়েই পরিষ্কার রাখাটা একটা দুরূহ বিষয়। কিছু অসচেতনতার কারণে একই জায়গায় আবার আমরা সেখানে আবর্জনা ময়লা দেখতে পাই। বদলে গেছে উত্তরা দিয়াবাড়ি লেকের চিত্র। দীর্ঘ প্রায় 10 মাসের চেষ্টায় লেকটি এখন প্রায় পরিষ্কার। 75% কাজ এরই মধ্যে শেষ হয়েছে, আর 10 থেকে 15 দিনের মধ্যে শেষ হবে বাকি কাজও। হাতির ঝিল এবং ধানমন্ডি লেকের আদলে
তৈরি করা হবে উত্তরা দিয়াবাড়ি লেক, এমন পরিকল্পনা রয়েছে সরকারের। বুলবুল রেজার রিপোর্ট। রাজধানী উত্তরার দিয়াবাড়ি লেক, যা একসময় ছিল ময়লা আবর্জনায় পরিপূর্ণ, তবে এখন প্রায় পরিষ্কার। উত্তরা 12 নম্বর থেকে 17 নম্বর সেক্টরের প্রায় 8 কিলোমিটার লেক এখন ময়লা আবর্জনা মুক্ত। নির্বাচনের আগে 4 মাস, নির্বাচনের পরে আরও 5 মাস, এই 9 মাসে শেষ হয়েছে প্রায় 8 কিলোমিটার লেকের পরিচ্ছন্নতা কার্যক্রম। আর এই কাজটি সম্পন্ন হয়েছে কোনো ধরনের সরকারি সহায়তা ছাড়াই। ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক আফাজউদ্দিনের নেতৃত্বে প্রতিদিন প্রায় অর্ধশত মানুষের অক্লান্ত পরিশ্রমের ফলে কাজটি এখন শেষের পথে। এই কাজ চালমান রাখছি, বর্তমানেও আছে। যতদিন এগুলা পরিষ্কার পরিচ্ছন্ন না হবে ততদিন আমরা আছি। আমাদের নিজের অর্থায়নে আবাস ভাইয়ের নেতৃত্বে আমরা এই কাজ চালিয়ে যাচ্ছি এবং চালিয়ে যাবো ইনশাল্লাহ। গেল বছর সেপ্টেম্বর মাসে প্রতিষ্ঠাবাসী উপলক্ষে ঘোষণা দিয়েছিল আমাদের কর্মসূচি খাল নালা ডোবা পরিষ্কার করার জন্য। সেই থেকে আমরা এই কর্মসূচি পালন করতে আসি। আর মাত্র 500 মিটার ময়লা আবর্জনা পরিষ্কার করলে পুরো দিয়াবাড়ি লেক ফিরে পাবে নতুন চেহারা। ভবিষ্যতে যেন লেকটি এরকম পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, সেজন্য উদ্যোগ নেওয়া হয়েছে। বনায়ন কর্মসূচির আওতায় আসবে লেকের দুপাশ। এটাকে দৃশ্যমান করে মানুষকে বসার উপযোগী করা এবং বনায়ন করা এবং এটাকে একদম সকল বর্জ্য অপসারণ করে এটাকে মোটামুটি একটা পর্যায়ে নিয়ে আসার প্রাথমিকভাবে আমরা যেটা ব্যক্তিগতভাবে সেটা আমরা করছি। সরকারি সহযোগিতা আমরা এখনও ওইভাবে পাইনি, আমরা আমাদের ব্যক্তিগত অর্থ থেকে আমরা এটা করছি। উত্তর সিটির প্রশাসক বলছেন 29টি খালের 20টির ডিমার্কেশন এরই মধ্যে শেষ হয়েছে। হাতিরঝিল এবং ধানমন্ডি লেকের আদলে দিয়াবাড়ি লেক তৈরির পরিকল্পনা আছে বলেও জানান তিনি। পরিকল্পনা তো অবশ্যই আছে। আমাদের 29টা খালের মধ্যে অনেকগুলো অবৈধ স্থাপনা আছে। আমরা অলরেডি খালগুলো পুনরায় ডিমার্কেশন করার জন্য আমরা একটা কমিটি করে দিয়েছি। অলরেডি আমাদের 29টা খালের মধ্যে 20টা খাল ডিমার্কেশন হয়ে গেছে। লেকের দুপাশের অবৈধ স্থাপনা সরানোরও উদ্যোগ নেওয়া হয়েছে। এরই মধ্যে বেশিরভাগ অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। বুলবুল রেজা, সময় সংবাদ, ঢাকা। ভবন মালিক ও রাজুকের পরিদর্শকরা অনিয়ম দুর্নীতির সঙ্গে জড়িত বলে মন্তব্য করেছেন রাজুক চেয়ারম্যান। সকালে জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত অনুষ্ঠানে কথা জানান তিনি। বলেন, ভবনের নকশা যথাযথভাবে তৈরি করলে ভূমিকম্পের ক্ষয়ক্ষতি অনেকাংশে প্রতিরোধ করা সম্ভব। গত কয়েক মাসে শতাধিক ভূকম্পন অনুভব করেছে রাজধানীবাসী, তবুও থেমে নেই অপরিকল্পিতভাবে বহুতল ভবন নির্মাণ কাজ। শনিবার জাতীয় প্রেস ক্লাবে ভূমিকম্প ঝুঁকিতে দেশ আমাদের করণীয় শীর্ষক সংলাপের আয়োজন করে ঢাকা ইউটিলিটি রিপোর্টার্স অ্যাসোসিয়েশন ডুরা। অনুষ্ঠানে বিশেষজ্ঞরা বলেন, বড় ধরনের ভূমিকম্প ঝুঁকি এড়াতে বহুতল ভবন নির্মাণে সঠিক পরিকল্পনা এবং দক্ষ ইঞ্জিনিয়ার প্রয়োজন। সেই সঙ্গে অনিয়মে জড়িতদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণের বিষয়ে জোর দেন বক্তারা। 35 থেকে 40% বিল্ডিং আর নট সেফ ফর আর্থকুয়েক। এইগুলা কি আমাদের মজবুতিকরণ করতে, বাট আপনি তো জানেন না কোন 40%। সো ইউ হ্যাভ টু গো থ্রু এই যে 6 লাখ বিল্ডিংয়ে প্রত্যেকটা ধরে ধরে এই কালার কোডটা দিয়ে চেক করতে হবে। রাষ্ট্র খালি শুধু জাস্ট গিয়ে ইন্সপেকশন করে তাকে জাস্ট মানে একটা কমপ্লেন দেয়া না, বরঞ্চ রাষ্ট্রের সেই শক্তিশালী জায়গায় থাকতে হবে কোনো দুর্বৃত্তরা তারা এই ধরনের দুর্বল মাটির উপরে ভবন বানানো প্রকল্প নেওয়ার সাহসী পাবেন না। ডেভেলপারদেরকে একটা নির্দেশনা দিন যে অভিজ্ঞ প্রকৌশলীকে দিয়ে আপনার বিল্ডিং এর নকশাটি করুন, বিল্ডিংটি ডেফিনেটলি সাস্টেনেবল হবে। ভবন তৈরির ক্ষেত্রে অবশ্যই যাতে আমরা বিএনবিসি ফলো করি অথবা রাষ্ট্রের যে আইন কানুন আছে বিল্ডিং তৈরির ক্ষেত্রে, বিল্ডিং এ বসবাস করার ক্ষেত্রে, সেটা যেন আমরা মেনে চলি। এদিকে ভবন মালিক ও রাজুক কর্মকর্তারা যৌথভাবে অনিয়ম আর দুর্নীতিতে জড়িত বলে মন্তব্য করেন রাজুক চেয়ারম্যান রিয়াজুল ইসলাম। এ সময় তিনি জানান, অনিয়মে জড়িত পরিদর্শকদের বিরুদ্ধে ব্যবস্থা নেয় 240 জনের মধ্যে এখন কাজ করছেন মাত্র 135 জন। একটা বাড়ির মিটার কেটে আনতেছে, আবার লাগাচ্ছে, আবার চুরি করতেছে, কোর্টে যাচ্ছে। তাহলে এই একটা বাড়ির পিছনে আমাকে একটা করে ইন্সপেক্টর রেগুলার লাগাই রাখতে হবে। প্লিজ আপনার নিয়মের মধ্যে আসেন। রিহ্যাব বলেন বা বিল্ডিং ওনারের আর এই আমার ইন্সপেক্টরের তো এই যৌথ প্রযোজনায় এই অনিয়মগুলো হয়। অবৈধভাবে নির্মিত স্থাপনার বিষয়ে রাজুক নীতিমালা তৈরি করছে বলেও জানান রাজুক চেয়ারম্যান। সেটা মাইমুনা হেদার চৌধুরী, সময় সংবাদ, ঢাকা। এবার বাণিজ্য সংবাদ। নিম্ন স্তরের ভারসাম্যের ফাঁদে আটকে পড়েছে দেশের অর্থনীতি। গেল জুনে বেসরকারি ঋণ প্রবৃদ্ধি নেমেছে 33 বছরের মধ্যে সর্বনিম্নে। বিনিয়োগ চাঙ্গা করতে শুল্ক ছাড় দেওয়ার পাশাপাশি নীতি সুদহার কমানো হলেও
জ্বালানি নিরাপত্তা অবকাঠামোগত সক্ষমতা নিশ্চিত করাকে চ্যালেঞ্জ হিসেবে দেখছে বাংলাদেশ ব্যাংক। সেলিয়া সুলতানা রিপোর্ট। কম প্রবৃদ্ধি, কম বিনিয়োগ, কম কর্মসংস্থান, কম আয়, এই দুষ্টচক্রে বা লো লেভেল ইকুইলিব্রিয়াম ট্র্যাপ বা নিম্ন স্তরের ভারসাম্যের ফাঁদে আটকে পড়েছে দেশের অর্থনীতি, যার ফলাফল বেকারত্ব বৃদ্ধি, মানুষের ভোগের ক্ষমতা হ্রাস পাওয়া ও খরচের খাতায় ওঠা সঞ্চয়। IMF ও বিশ্বব্যাংকের পূর্বাভাসেও প্রবৃদ্ধি এবছর নিম্নমুখী। 1993 সালের পর চলতি বছর জুনে 33 বছরে বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধির সর্বনিম্ন 4.47% নেমে এসেছে। এছাড়া গত 2 বছরে ভারী শিল্পের যন্ত্রপাতি ও শিল্প কাঁচামাল আমদানিতেও প্রত্যাশিত উল্লম্ফন হয়নি। শিল্প কারখানা চালু ও কর্মসংস্থান সৃষ্টিতে বাংলাদেশ ব্যাংক সম্প্রতি 60,000 কোটি টাকার পরিকল্পনা দেওয়ার পর নীতি সুধার কমিয়ে 9.50% নামলেও কেন্দ্রীয় ব্যাংকের মতে বিনিয়োগ শুধু ঋণের সুদের হারের উপর নির্ভরশীল নয়, বরং জ্বালানি নিশ্চয়তা, পরিবহন ব্যয়, অবকাঠামোর উপরও নির্ভর করবে সফলতা। আজকে যদি তারা ফাইন্যান্সটা গ্রহণ করে, যেদিন থেকে লোনটি তার অ্যাকাউন্টে জমা হবে সেদিন থেকে তার উপর সুদ হিসাবায়ন শুরু হবে। কিন্তু দেখা যাচ্ছে যে গ্যাস বা বিদ্যুৎ সরবরাহের কারণে সে প্রোডাকশনে যেতে পারছে না, তো স্বাভাবিকভাবে তার ব্যবসায়িক কর্মকাণ্ডটা ব্যাহত হবে। বাজেটে শুল্ক কমানোর ফলে ভারী শিল্পের যন্ত্রপাতি ও শিল্পের কাঁচামাল আমদানি বাড়ার কথা থাকলেও বৈশ্বিক যুদ্ধ পরিস্থিতি, আন্তর্জাতিক সরবরাহ শৃঙ্খলের অনিশ্চয়তার কারণে প্রত্যাশিত গতি স্থবির। অর্থনীতি বিশ্লেষকরা বলছেন, বৈশ্বিক যুদ্ধ প্রলম্বিত হলে নিম্ন স্তরের ভারসাম্যের ফাঁদে আটকে থাকার প্রভাব পড়বে বৈদেশিক মুদ্রা আয়েও, যা আরও কঠিন করে তুলবে পরিস্থিতি। ব্যবসায়ীরা একটু আমদানি করে দেশের ভিতরে শিল্পায়ন, তার ব্যবসা বাণিজ্য সেগুলো করতে যাচ্ছিল, কিন্তু এখন যে চড়াভাব হচ্ছে দেখা যাচ্ছে এবং সামনের দিনগুলোতে যুদ্ধ আরও বেশি প্রলম্বিত হয় এবং ছড়িয়ে যায়, যেটার আশঙ্কা এখন দেখা দিয়েছে, তো তাহলে সেই ক্ষেত্রে হয়তো রেমিটেন্সের প্রভাবের ক্ষেত্রেও একটা নেতিবাচক ধারা চলে আসবে। তার মানে এখন যে দেখা যাচ্ছে পরিস্থিতি, সেই পরিস্থিতি সামনে আরও খারাপ হতে পারে। 2025-26 অর্থ বছরে জানুয়ারি থেকে জুন সময়ে কেন্দ্রীয় ব্যাংকের ঋণ প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ছিল 8.5%, যা 2026-27 অর্থ বছরে কমিয়ে ধরা হয়েছে 5.5%। সেলিয়া সুলতানা, সময় সংবাদ। যুদ্ধবন্ধে যুক্তরাষ্ট্রের কাছ থেকে ইতিবাচক বার্তা পেয়েছে ইরান। দ্রুত যুদ্ধ শেষ হওয়ার বিষয়ে আশাবাদী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও। তবে হরমুজ প্রণালীতে উত্তেজনা আর পাল্টাপাল্টি হুমকিতে পরিস্থিতি এখনও অনিশ্চিত। ইরান কোনো চাপে নতি স্বীকার করবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। অবশেষে যুদ্ধবন্ধে যুক্তরাষ্ট্রের কাছ থেকে ইতিবাচক বার্তা পেয়েছে ইরান। তবে এই মুহূর্তে ট্রাম্প প্রশাসনের চেয়ে ওমানের সঙ্গে আলোচনাতেই বেশি গুরুত্ব দিচ্ছে তেহরান। দেশটির উপপররাষ্ট্রমন্ত্রী জানান, হরমুজ প্রণালীর সীমানা ও নৌ চলাচল নিয়ে মাস্কটের সঙ্গে সমঝোতার পরই ওয়াশিংটনের সঙ্গে আলোচনা এগিয়ে নেওয়া সম্ভব। দ্রুত যুদ্ধ শেষ হওয়ার বিষয়ে আশাবাদী যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও বলেন, ইরানের সঙ্গে চলমান সংঘাত শিগগিরই শেষ হবে এবং হরমুজ প্রণালী নিয়ে চুক্তিও খুব কাছাকাছি। তবে একই সময়ে মার্কিন অস্ত্রের মজুদ নিয়ে চাপের কথাও স্বীকার করেছেন ট্রাম্প। নির্দিষ্ট কিছু অস্ত্রের মজুদ তুলনামূলকভাবে কম বলে জানান তিনি। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেন, তেহরান যুদ্ধ চায় না, তবে কোনো চাপ বা জবরদস্তির কাছে নতি স্বীকার করবে না বলেও জানিয়ে দেন তিনি। আরও বলেন, ইরানের সামরিক তৎপরতা কেবল প্রতিরক্ষা সক্ষমতা ও জাতীয় নিরাপত্তা নিশ্চিত করার জন্য। যুদ্ধবন্ধের সম্ভাবনার মধ্যে হরমুজ প্রণালীতে নতুন করে উত্তেজনা বাড়ছে। ইরানের কেশব দ্বীপের কাছে বিস্ফোরণের খবর পাওয়া গেছে। একই সময়ে তেহরানের পার্লামেন্টে হরমুজে নৌ চলাচল নিয়ন্ত্রণে নতুন আইন নিয়ে আলোচনা শুরু হয়েছে। এতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মতো শত্রু ভাবাপন্ন দেশের নৌযান চলাচলে নিষেধাজ্ঞা এবং নিয়ম ভঙ্গকারীদের জরিমানার প্রস্তাব রয়েছে। এরই মাঝে হরমুজে বাণিজ্যিক জাহাজ চলাচল স্বাভাবিক রাখতে সাময়িক চুক্তির খসড়া চূড়ান্ত পর্যায়ে নিয়ে এসেছে ইরান ও ওমান। বরকতুল্লাহ, সময় সংবাদ। গ্রিসের উপকূল থেকে 72 বাংলাদেশি সহ 2 শতাধিক অভিবাসন প্রত্যাশীকে উদ্ধার করা হয়েছে। লিবিয়া থেকে গ্রিসে অনুপ্রবেশের সময় ইউরোপীয় সীমান্তরক্ষী একটি সংস্থা তাদের উদ্ধার করে। এসব অভিবাসন প্রত্যাশীদের গ্রিসের একটি বন্দরের অস্থায়ী আশ্রয় কেন্দ্রে রাখা হয়েছে।
ইউরোপের স্বপ্ন যেন মহামারী আকার ধারণ করেছে। জীবনের ঝুঁকি নিয়ে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে গ্রিসের দক্ষিণাঞ্চলে পৌঁছায় 40 অভিবাসন প্রত্যাশী। ইয়েরা পেত্রার দক্ষিণ পূর্ব উপকূলে তাদের বহনকারী নৌকাটি শনাক্ত করে ইউরোপীয় সীমান্তরক্ষী সংস্থা ফ্রন্টেক্সের একটি বিমান। পরে কোস্টগার্ড ও একটি মাছ ধরার নৌকার সহায়তায় তাদের নিরাপদে বন্দরে নেওয়া হয়। এরপর শুরু হয় নিবন্ধন ও পরিচয় যাচাইয়ের প্রক্রিয়া। শুক্রবার এক প্রতিবেদনে বিষয়টি জানায় মিডল ইস্ট মনিটর। ওই ঘটনার মাত্র কয়েক ঘন্টা আগেই দুটি নৌযান থেকে উদ্ধার করা হয় আরও 112 জনকে। প্রথম নৌযানে ছিলেন 56 জন, যাদের মধ্যে 31 জন সুদানের এবং 25 জন বাংলাদেশের নাগরিক। দ্বিতীয় নৌযানেও ছিলেন 56 জন, তাদের মধ্যে 47 বাংলাদেশি এবং 9 মিশরীয় নাগরিক ছিলেন। গ্রিসের দক্ষিণের দ্বীপ ক্রিটে সাম্প্রতিক সময় লিবিয়া থেকে অভিবাসন প্রত্যাশীদের প্রবেশ বেড়েছে। মাত্র 48 ঘন্টার মধ্যে অন্তত 202 জন সেখানে পৌঁছেছেন বলে জানিয়েছে স্থানীয় সংবাদ মাধ্যম। নতুন করে যাওয়া সবাইকে হেরাক্লিয়ন বন্দরের অস্থায়ী আশ্রয় কেন্দ্রে নেওয়া হয়েছে। এতে দ্বীপটির প্রশাসন ও অভ্যর্থনা কেন্দ্রগুলোর উপর বাড়ছে চাপ। এদিকে আগের একটি উদ্ধার অভিযানে 50 জন অভিবাসন প্রত্যাশীকে পাচারের অভিযোগে দক্ষিণ সুদানের 16 বছর বয়সী এক কিশোরকে আটক করেছে গ্রিক কর্তৃপক্ষ। অভিবাসীদের জবানবন্দি অনুযায়ী লিবিয়ার তবরুক থেকে গ্রিসের উদ্দেশ্যে যাত্রায় নৌকাটি চালানোর অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এজন্য প্রত্যেক অভিবাসীর কাছ থেকে $1,500 থেকে $2,000 পর্যন্ত নেওয়া হয়েছিল বলে দাবি করা হয়। নাদিম মারজান, সময় সংবাদ। অস্ট্রেলিয়ার বিপক্ষে ডারউইন টেস্টের আগে নিজেদের অবস্থান টের পেল বাংলাদেশ। 3 দিনের প্রস্তুতি ম্যাচে ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশের কাছে ইনিংস ব্যবধানে হেরেছে লাল সবুজ। দ্বিতীয় ইনিংসে বাংলাদেশ মাত্র 54 রানে গুটিয়ে গেলে 38 রানের জয় পায় ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশ। এর আগে প্রথম ইনিংসে বাংলাদেশের করা 263 রানের জবাবে 355 রান করে স্বাগতিকরা। আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক না হওয়া ক্যাম্পবেল থমসনই যদি এই অবস্থা হয় বাংলাদেশের, তবে প্যাট কামিন্স, জশ হাজেলউড আর মিচেল স্টার্কদের কি করে সামলাবেন নাজমুল হোসেন শান্ত বাহিনী? ডারউইন টেস্ট শুরুর আগে এটাই এখন সবচেয়ে বড় শঙ্কা। কেননা দ্বিতীয় ইনিংসে লাল সবুজের 10 উইকেটের মধ্যে 8টি যে শিকার করেছেন মাত্র 22 বছর বয়সী এই বাঁহাতি পেসার। ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশের বিপক্ষে 3 দিনের একমাত্র প্রস্তুতি ম্যাচে বাংলাদেশের প্রথম ইনিংসে ছিল পাস মার্কস। মেহেদী হাসান মিরাজের সেঞ্চুরিতে ঢাকা পড়ে বাকিদের ব্যর্থতা। স্কোরবোর্ডে 263 রান তুলে মোটামুটি ভালো কিছুরই ইঙ্গিত দিয়েছিল ফিল সিমন্সের দল। তবে দ্বিতীয় ইনিংসে যা করেছেন তার শিষ্যরা তার রীতিমতো হতাশার। প্রথম ইনিংসে 355 রান করায় 92 রানের লিড পায় ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশ। সেটাই টপকাতে পারেনি বাংলাদেশ। তানজিদ তামিম ছাড়া 2 অঙ্কের ফিগার স্পর্শ করতে পারেননি কোনো ক্রিকেটার। 0 রানে বিদায় নিয়েছেন অধিনায়ক শান্ত সহ তাসকিন ও ইবাদত। মোবাইল ডিজিটের আদলে গড়া রান নিয়ে বাংলাদেশ দ্বিতীয় ইনিংসে গুটিয়ে যায় মাত্র 54 রানে। এর আগে 2 উইকেটে 19 রান নিয়ে তৃতীয় ও শেষ দিনের খেলা শুরু করে বাংলাদেশ। হাতে পুরো দিন সময় থাকলেও সফরকারীরা ব্যাট করতে পেরেছে মাত্র 17 ওভার। থমসনের বোলিং তোপে 35 রান তুলতেই 8 উইকেট হারায় লাল সবুজ। দলের হয়ে সর্বোচ্চ 22 রান করেন তানজিদ হাসান তামিম। 3 দিনের ম্যাচে বাংলাদেশকে ইনিংস ব্যবধানে হারের তিক্ততা উপহার দেয়া ক্যাম্পবেল থমসন এখন পর্যন্ত খেলেছেন মাত্র 2টি ফার্স্ট ক্লাস। লিস্ট এ ক্রিকেটেও তার অভিজ্ঞতা বলতে ওই 2 ম্যাচ, যেখানে তার পারফরমেন্স ছিল একেবারেই গড়পড়তা। অথচ লাল সবুজরা ডারউইনের মারারা ওভালে তার কাছেই করেছেন অসহায় আত্মসমর্পণ। ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশের হয়ে বাকি 2টি উইকেট শিকার করেন রকিচলি। এস এম ইকবাল, সময় সংবাদ। এই পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। জ্বালানি খাত নিয়ে পরিকল্পিত অপপ্রচারে একটি গোষ্ঠী। ড্যাবের চিকিৎসক সমাবেশে প্রধানমন্ত্রী রোগীদের বিদেশ যেতে না হয় এমনভাবে সেবা দেওয়ার আহ্বান। 1/11-তে রিজিএফের গোপন বন্দিশালায় তারেক রহমানকে করা হয়েছিল নির্যাতন। 5 আগস্টের পর নষ্ট করা হয় আলামত। জিআইসি সেল পরিদর্শন শেষে চিফ প্রসিকিউটর। এবং দীর্ঘ 17 বছরের আন্দোলনের ফল জুলাই অভ্যুত্থান। অন্তর্বর্তী সরকারের আইনি ও রাজনৈতিক বৈধতা নিয়ে প্রশ্ন স্বরাষ্ট্রমন্ত্রীর। আওয়ামী লীগের ভাগ্য নির্ধারণ হবে আদালতে। এই ছিল দুপুরের সময়। এরপর দেখবেন বিভাগীয় সময়। সঙ্গে থাকুন সময়ের।